দীর্ঘ ৬ বছর পর সুন্দরবনে আবারও সক্রিয় ২০টি দস্যু দল। অতিষ্ঠ জেলে বাওয়ালিরা, দাবি প্রশাসনিক হয়রানির কারণেই এই দস্যুগিরি ভালো লাগে না। এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক হয়রানির কারণে। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্র পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। নির্বাচনমুখী আর ঐক্যবদ্ধ বাংলাদেশকে তুলে ধরতে চায় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ একটি নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য তারা প্রস্তুত। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একতাবদ্ধ যে মেসেজ, সেই মেসেজটা এই সফরের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে চাচ্ছেন। মানবতা বিরোধী অপরাধ মামলায় আজ নাহিদ ইসলামের দ্বিতীয় দিনের জেরা। শেখ হাসিনা সহ ৩ আসামির পক্ষে জিজ্ঞাসাবাদ করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শুভ মহালয়ায় শুরু শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। মন্দিরে মন্দিরে দেবী দুর্গাকে জানানো হলো মর্তলোকে আহ্বান। মহালয়ার দিনে আসলে খুব ভোরে উঠে স্নান করে সেজেগুজে ভোরবেলা মন্দিরে আসি। মায়ের কাছে অবশ্যই প্রার্থনা যে সবাই যেন ভালো থাকে, দেশে যেভাবে সবাই সুন্দর মতো পূজাটা উদযাপন করতেছে এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। যমুনা টেলিভিশনের হাত ধরে সুন্দরবনে একে একে আত্মসমর্পণ করেছিল ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন সদস্য। ২০১৮ সালের ১ নভেম্বর সরকারের পক্ষ থেকে দস্যুমুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে। তবে দীর্ঘ ৬ বছর পর আবারও সক্রিয় ২০টির মতো দস্যু বাহিনী। অত্যাচারে অতিষ্ঠ জেলে বাওয়ালিরা। গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্তমানে সবচেয়ে বড় দস্যু দল জাহাঙ্গীর বাহিনী। দলবল নিয়ে যোগ দিয়েছে আরও ২টি। আত্মসমর্পণ করা ৩ জনই আবার কেন আগের পথে ফিরেছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে তাদের সাথে কথা বলেছেন সহকর্মী শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। জাহাঙ্গীর ভাই, আমি এহসান বলছিলাম যমুনা টেলিভিশন থেকে। দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিল, এক পর্যায়ে হাতে আসে সুন্দরবনের দস্যু দল জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখের একটি মোবাইল নম্বর। কথাবার্তার এক পর্যায়ে সম্মত হলেন দেখা দিতে। কবে সময় দিবেন? আরো ৭-৮ দিন পরে দেখা করি। কিন্তু কয়েক দফা পেছানো হলো সাক্ষাতের সময়। যোগাযোগ বিচ্ছিন্ন, ফোন নম্বর পরিবর্তন, শর্তের পর শর্ত। নাটকীয়তা আর প্রতিকূলতা পেরিয়ে একদিন পর সুন্দরবনের একটি খালে অবশেষে দেখা দিলেন জাহাঙ্গীর শেখ। নৌকা দুটো আমাদের নিয়ে গেল বনের গভীরে। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এক পর্যায়ে মত পাল্টালেন তারা। আলাপচারিতায় জানা গেল বাহিনীর সদস্য এখন ৪০ জনের মতো। প্রথম দিকে দেশীয় অস্ত্র দিয়ে দস্যুতা শুরু করলেও এখন বাইরে থেকে আসছে মারণাস্ত্র। প্রশ্ন ছিল, আত্মসমর্পণের পর আবারও কেন ফিরলেন দস্যুতাই? এই দস্যুগিরি ভালো লাগে না। এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক হয়রানির কারণে। দেখা গেল আমি বসবাস করি দাকব থানায়, মামলা হয় রামপাল থানায়, সেখানে ওই মামলার আসামি আমি হই, আমি কিছু জানি না। এইভাবে মিথ্যা মামলা যদি আমরা আত্মসমর্পণের পরে খাই, আমরা কত বেল উপরে টেকব। জাহাঙ্গীর শেখের সাথে দলবল নিয়ে যোগ দিয়েছেন সাবেক দাদাভাই বাহিনীর প্রধান জয়নাল আবেদিন ওরফে রাজন ও মাঞ্জুর বাহিনীর প্রধান মাঞ্জুর সর্দার। যে কোনো জায়গায় আমি চাকরি পাইছি, আমার এই চাকরির যাওয়ার মূল কারণ হলো আমার এই আত্মসমর্পণ বা জলদস্যুর যে একটা এটার কারণে আমার এই চাকরিগুলো চলে যায় খবর পাইলে। তাহলে আমরা তো মানুষ, আমরা তো ভালোভাবে বাঁচতে চাই। আমরা কি অন্যায় করেছি যে আমরা সমাজে মিশতে পারবো না? আমরা আত্মসমর্পণ করে কি তাহলে ভুল করলাম? এই সরকার পরিবর্তনের পর বরিশাল র্যাবাইটে ফোন দিয়েছিলাম যে ঈদ গেল, ঈদের সময় আমাদের বাজারঘাট দেয়, সেরে না।
6-এ ফোন দিয়েছিলাম 8 বারের পরে ফোন দিয়ে বলল মঞ্জুরকে, মঞ্জুরে তো চিনলাম না। মাই যখন সন্তান পেলে চলে যায় সেই দেশের অবস্থাটা কি হয়? আমরা তো সাধারণ মানুষ, অনেক রাষ্ট্রের থেকে আমাদের সাহায্য সহযোগিতা করছে, জমা হয়েছে কোথায়? ওনার নিজস্ব তহবিলে। তিনজনই জানালেন আবারও ফিরতে চান স্বাভাবিক জীবনে। এই প্রশাসন যাতে আমাদের আর কোনো হয়রানি না করতে পারে, এইভাবে যদি আমাদের সিকিউরিটি দিয়ে রাখতে পারে, তাহলে আমরা আবার আমাদের সেই গায়ে ফিরে যেতে চাই। বর্তমানে ইউনূস ভাই আছেন, উনি যদি আমাদের সেই কথাগুলো বুঝে যদি আমাদের স্বইচ্ছায় যদি সেই দিনগুলো ফেরত দেয়, কেউ যেন আমাদের ব্যবসার দিকে চাঁদা দাবি করতে না পারে, হ্যাঁ, এইভাবে সসম্মানে যেন আমরা চলতে পারি। যদি আমাদের এই ব্যবস্থাটুকু করে দেয়, ইনশাল্লাহ আমরা আবার সাবেক জীবনে ফিরে চলে যাব। প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগের ব্যাপারে র্যাব কথা বলতে রাজি না হলেও কোস্টগার্ড কর্মকর্তারা জানালেন সক্ষমতা অনুযায়ী টহল জারি রেখেছেন তারা। আমাদের 16টা স্টেশন আউটপোস্ট আছে, যেগুলোর মাধ্যমে আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা সুন্দরবনে যে সকল চোক পয়েন্ট যেগুলো আমরা বলি, যে সকল ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে আমাদের নিয়মিত পেট্রোল থাকে। স্বাভাবিক জীবনে ফিরতেই আত্মসমর্পণ করেছিলেন সুন্দরবনের এই 3 জলদস্যু বাহিনীর সদস্যরা। কিন্তু সামাজিক প্রবঞ্চনা, প্রশাসনের অত্যাচার ও পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় তারা আবারও ফিরে এসেছেন সুন্দরবনে। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সরকারের সহায়তা পেলে আবারও ফিরতে চান আলোর পথে। শেখ আল এহসান, যমুনা নিউজ, সুন্দরবন। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রে অবস্থানরত রাজনীতিকরা বলছেন, মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নির্বাচনমুখী আর ঐক্যবদ্ধ বাংলাদেশকে তুলে ধরবেন অন্তর্বর্তী সরকার প্রধান। সেজন্যই প্রতিনিধি দলে রাজনীতিকদের যুক্ত করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত দেখব। জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্ব নেতাদের বার্ষিক এই সম্মেলনে অংশ নিতে স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্ক পৌঁছাবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার সাথে সরকারের 7 উপদেষ্টা ছাড়াও আসছেন অন্যান্য নীতি নির্ধারকরা। প্রথমবারের মতো ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলের নেতারাও যুক্ত হচ্ছেন এবারের সম্মেলনে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির আক্তার হোসেন, এই 4 নেতা আছেন সরকারি প্রতিনিধি দলে। এ ঘটনায় উচ্ছ্বসিত নিউ ইয়র্ক বিএনপি নেতারা বলছেন, নির্বাচন ও সংস্কার নিয়ে কিছু বিতর্ক থাকলেও বাংলাদেশ যে নির্বাচনমুখী, উন্নয়ন সহযোগীদের সেই বার্তা দিতে চাই অন্তর্বর্তী সরকার। কিছু নেতৃবৃন্দকে নিয়ে আসছেন এটা বহন করে যে বাংলাদেশ একটি নির্বাচনমুখী এবং নির্বাচনের জন্য তারা প্রস্তুত। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার এবং ৭১-এর যে চেতনা, গণতন্ত্র, সেটাকে ফিরে পাবার জন্যই এই আন্দোলন করেছে। আর রাজনীতিকদের হাতেই যে দেশ এবং তারা যে বৃহত্তর স্বার্থে একতাবদ্ধ, সেটি জানান দিতেই প্রফেসর ইউনূসের ব্যতিক্রমী উদ্যোগ বলে মনে করে জামায়াতে ইসলামী। এই যে মেজর 3টা রাজনৈতিক দল, তাদের প্রতিনিধিরা, তারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের সরকারে পক্ষে বিপক্ষে কন্ট্রিবিউট করবে। সো তাদেরকে সাথে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একতাবদ্ধ যে মেসেজ, সেই মেসেজটা এই সফরের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। ২৭ সেপ্টেম্বর অনাবাসী বাংলাদেশিদের সংবর্ধনা ও ৩০ তারিখ রোহিঙ্গা বিষয়ক বিশেষ অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করার কথা ডক্টর ইউনূসের। নানা কারণে এবারের জাতিসংঘ সাধারণ সম্মেলন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। একদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, আরেকদিকে অন্তর্বর্তী সরকারের সব ঠিকঠাক থাকলে এটি হয়তো সেই জাতিসংঘ অধিবেশন। সেই সাথে বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সংকটকে নতুন করে উপস্থাপন এবং তার গুরুত্ব তুলে ধরা। এসব চ্যালেঞ্জ মাথায় নিয়েই ২২ তারিখ অর্থাৎ ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দ্বিতীয় দিনের জেরা অনুষ্ঠিত হবে আজ। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই জেরা করবেন শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী। এর আগে বৃহস্পতিবার নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। সাক্ষ্যে তিনি বলেন, 16 জুলাই থেকে হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ এবং আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে বিরত থাকে গণমাধ্যম। তিনি আরও বলেন, 23 জুলাই ডিজিএফআই আন্দোলন প্রত্যাহার করার জন্য চাপ দেয় তাকে। সেই সাথে আন্দোলনে বিএনপি জামায়াত ঢুকে নাশকতা করছে বলতে বাধ্য করা হয়। সাক্ষ্যে ট্রাইব্যুনালকে তিনি জানান, পূর্ব প্রস্তুতি হিসেবে 4 আগস্ট রাতে নতুন সরকার গঠন নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ করা হয়। দেয়া হয় নতুন সরকারের প্রধান হবার প্রস্তাব। পরে তিনি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা যারা জুলাই গণহত্যার জন্য দায়ী তাদের কঠোর শাস্তির দাবি জানান। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। দর্শক, এই বিষয়ে আরও জানবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, নাহিদ ইসলাম কি সেখানে পৌঁছেছেন কিনা এবং কখন নাগাদ জেরা শুরু হতে পারে? ইশরাত, কিছুক্ষণ আগে নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে পৌঁছেছেন এবং এর মধ্যেও প্রসিকিউশনের যে আইনজীবীরা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যে বিচারক, 3 বিচারক, সেই 3 বিচারকও এসে পৌঁছেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে তার যে দ্বিতীয় দিনের জেরা, সেই জেরাটি শুরু হবে এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা। শেখ হাসিনার যে মামলাটি, সেই মামলাটিতে মূলত এর মধ্যেই 81 জন সাক্ষীর মধ্যে 47 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে। নাহিদ 47 নম্বর সাক্ষী এবং তিনি সাক্ষ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো আজকে জেরা দেবেন এবং এই নাহিদের যে সাক্ষ্য, সেই সাক্ষ্যটি এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসাবে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হচ্ছে। এই সাক্ষ্যটি যেহেতু গত বৃহস্পতিবার প্রথম দিনের জেরা শেষ হয়েছে, আজকের মধ্যেই এই যে জেরাটি, এই জেরার কাজটি শেষ করা হতে পারে এবং শেষ হতে পারে এবং এরপরে আরও হয়তো 2-3 জনের সাক্ষ্য গ্রহণ হবে এই মামলাটির। এর পাশাপাশি মামলার যে তদন্ত কর্মকর্তা, সেই মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণের যে কাজটি, সেই সাক্ষ্য গ্রহণের কাজটি শেষ করবেন আমরা যতটুকু জানতে পারছি এবং এরপরে মূলত যুক্তিতর্কের যে কাজটি, যুক্তিতর্কের কাজটিতে চলে যাবেন। ইশরাত, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নাহিদ ইসলাম এসেছিলেন আগেই, তিনি প্রসিকিউশন যে কক্ষ রয়েছেন সেখানে অপেক্ষা করছিলেন এবং সাক্ষ্য গ্রহণের জন্য মূলত ট্রাইব্যুনালের যে এজলাস কক্ষ, সেই এজলাস কক্ষে তিনি প্রবেশ করছেন। যেটি বলছিলাম, হয়তো তিনি ঢোকার পরেই হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আদালত বসবেন এবং আদালত বসার পর যে সাক্ষ্য গ্রহণ বা জেরার যে কাজটি, সেই জেরার কাজটি শুরু হবে। যেটি বলছিলাম যে এই মামলাটির 2 থেকে 3 জন সাক্ষ্য গ্রহণের পরেই মূলত মামলার যে তদন্ত কর্মকর্তা, তার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণের যে কাজটি, সেই কাজটি শেষ করা হবে এবং এরপরে মূলত যুক্তিতর্ক, খুব বেশি যদি হয় 1 মাসের মধ্যেই মামলাটির যে রায়ের প্রক্রিয়া, সেই রায়ের প্রক্রিয়ায় চলে যেতে পারবে। ইশরাত, সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। ভারত, মালয়েশিয়া সহ 5টি দেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুদক। কমিশনের উপপরিচালক জানান, চট্টগ্রামের আনোয়ারায় সাবেক মন্ত্রীর স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে রাতভর অভিযান চালায় বেশ কিছু নথি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে কিছু নথি যাচাই করে কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে তার কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির প্রমাণ মিলেছে, যা সাইফুজ্জামানের চৌধুরীর ট্যাক্স ফাইলে উল্লেখ নেই। এর আগে বুধবার নগরীর আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের সহযোগী আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেফতার করে দুদক। তাদের কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের সম্পদের তথ্য মিলেছিল। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত 3 দিন অভিযান চালিয়ে মোট 23 বস্তা নথি উদ্ধার করা হয়েছে। আজকে রাত আমরা 3টার পরে অভিযান চালাইছি। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনো বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেস খুলছিলাম।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে ভর্তির কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, রোববার এ নিয়ে জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে। রাত 1:30টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ বাসভবনের গেটের ভেতর থেকে মাইকে ভিসি অধ্যাপক সালেহ হাসান নকিব এবং সিদ্ধান্তের কথা জানান, কিন্তু আন্দোলনকারীদের ভুয়া ভুয়া স্লোগান শুনে ফিরে যান তিনি। আন্দোলনকারীরা জানান, এই সিদ্ধান্ত মেনে নেননি তারা। উপাচার্যের নির্বাহী ক্ষমতা বলে এই সিদ্ধান্ত বাতিল ঘোষণার দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। ভোর 4টার দিকে ভিসির বাসভবনের সামনে থেকে সরে যান ছাত্রছাত্রীরা। দর্শক, এই আন্দোলনের পর ক্যাম্পাসের সার্বিক অবস্থা কি সেটা জানার চেষ্টা করব। আমার সহকর্মী রয়েছেন তারেক মাহমুদ, সেখানে খবরগুলো রাখছেন। তারেক, ক্যাম্পাসের এখনকার পরিবেশ আপনি কেমন দেখছেন এবং সিন্ডিকেট সভা কখন নাগাদ শুরু হতে পারে, বিস্তারিত তথ্য দর্শকদের জানাতে চাই। ইশরাত, সিন্ডিকেট সভা সেটি 11টায় শুরু হওয়ার কথা থাকলে আমরা সিনেট ভবনের ঠিক সামনে রয়েছি। সিনেট ভবনে কিন্তু এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সিন্ডিকেটের যারা সদস্য রয়েছে তাদেরকে আমরা দেখতে পাইনি, ভেতরে তারা প্রবেশ করেনি। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে তারা। একটু তাদের কাছে জানতে চাইব, আপনাদের একটু কর্মসূচি সম্পর্কে বলবেন, আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে এবং একটু জানাবেন। আজকে আমাদের কর্মসূচি প্রাতিষ্ঠানিক সুবিধা আদায়ের কর্মসূচি। বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা বঞ্চিত হব কেন? আর এতে বঞ্চিত হওয়ার অবকাশও নাই। রাজশাহী ইউনিভার্সিটি কাকে ভর্তি করবে না করবে সেটা তো রাজশাহী ইউনিভার্সিটির প্রশাসনের ব্যাপার। এটা ছাত্র সংশ্লিষ্ট হওয়ার তো কথা না। কেন ছাত্র সংশ্লিষ্ট হচ্ছে? আমাদের ন্যায্য দাবি, যদি ছাত্ররা পারে সমস্ত কেন্দ্রে থেকে সমস্ত ইউনিভার্সিটির প্রাতিষ্ঠানিক সুবিধা যদি বাদ দিয়ে দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি সব বিশ্ববিদ্যালয়ে থাকে তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেটাকে বহাল রাখতে হবে, এটা আমাদের ন্যায্য দাবি। 25 তারিখে তো রাষ্ট্র নির্বাচন হবে, সেক্ষেত্রে আপনারা যদি কর্মবিরতি পালন করেন সেক্ষেত্রে আসলে রাষ্ট্র নির্বাচনের কোনো ব্যাঘাত ঘটবে কিনা কি মনে করেন? রাষ্ট্র নির্বাচনের ব্যাঘাত ঘটবে কিনা কি করে বলবো? যদি মনে করে ছাত্ররা যে আমরা এই আন্দোলন করে আমরা মানে রাষ্ট্র নির্বাচন করবো তাহলে ওকে। আর যদি মনে করে যে না আমরা প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রেখে আমরা সেটাও ওকে। সব ধরনের পথই আছে, যে পথ ছাত্ররা গ্রহণ করে। ছাত্ররা এখানে লেখাপড়া করতে এসছে, তারা লেখাপড়া করবে, তারা গবেষণার কাজ করবে, তারা তো মারামারি করতে আসেনি। ধন্যবাদ আপনাকে। ইশরাত শুনছিলেন, এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা, এবং সিন্ডিকেট মিটিং সেটি 11টার সময়, কিন্তু সময় থাকলে সেটি নির্ধারিত সময় এখনও হয়নি, হয়তো 12টার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা এমনটি শুনতে পেয়েছি। ইশরাত, ধন্যবাদ আপনাকে তারেক। তারা বিশেষ শিশু, কারো শারীরিক কারো মানসিক বিকাশ বাধাগ্রস্ত। তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে সারা দেশে 35টি শিশু বিকাশ কেন্দ্র খোলা হলেও তা এখন মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। কমানো হচ্ছে জনবল, বেতন বন্ধ 15 মাস। এতে মারাত্মক ক্ষতির মুখে বিশেষ স্বাস্থ্য সমস্যায় থাকা 1.5 লাখেরও বেশি শিশু। প্রতিবন্ধিত্বের শিকার শিশুদের চিকিৎসায় 2009 সালে সারা দেশে খোলা হয় শিশু বিকাশ কেন্দ্র। এসব কেন্দ্রে প্রতিদিন সেবা নেয় 500-র বেশি কোমলমতি। সিলেটের উম্মে আয়মান ঢাকা মেডিকেলের শিশু বিকাশ কেন্দ্রে 2 বছরের চিকিৎসায় এখন অনেকটাই স্বাভাবিক। বেসরকারিভাবে এই চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই তার পরিবারের। গাড়টা যে সোজা করবো ওইটাই আমি ভাবতে পারতাম না, ওর বাবাও ভাবতো না। কিন্তু এখন যা হয়েছে, হয়তো হাঁটতে পারে, কথা বলতে পারে, সবই পারে। এখন যা হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া। এখানে শিশুদের বিকাশজনিত 12 ধরনের শারীরিক ও মানসিক সমস্যার চিকিৎসা দেয়া হয়। বিপুল চাহিদা থাকলেও বছরে মাত্র 1.5 লাখের মতো শিশু পায় এই সেবা। 10 টাকা ফি জমা দিয়ে চিকিৎসা নেওয়া যায় সরকারিভাবে, অথচ একই সেবা বেসরকারিভাবে নিতে গেলে প্রতিবারে ব্যয় 3 থেকে 5 হাজার টাকা। অসচ্ছল রোগীদের ভরসা হলেও শিশু বিকাশ কেন্দ্র নিয়ে সম্প্রতি দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা।
অন্যান্য মেডিকেলে গেলে হয় কি বিভিন্ন ধরনের টেস্ট অযথা মানে হয়রানি করানোর শিকার হচ্ছে, কিন্তু এটা তো এখানে হচ্ছে না। তাই আমরা সকালে চাচ্ছি যে এখানে ডাক্তার রীতিমতো থাকুক। 10 টাকার ডক্টরের ইটা পাচ্ছি, কিন্তু বাইরে গেলে তো আমাদের প্রত্যেক মাসেই 5000 টাকা লাগবে, তাহলে আমাদের কোথায় পাবো আমরা? এই যে যদি বন্ধ হয়ে যায়, আমরা তো গরিব ফ্যামিলি মারা যায়। তারা তো আর ডাক্তার দেখাইতে আইলে 20,000, 30,000, 50,000 টাকাও জোগাড় করতে পারবে না, তারা তো চিকিৎসাও পাইবে না। চিকিৎসক, মনোবিজ্ঞানী, ডেভেলপমেন্ট থেরাপিস্ট সহ প্রতি কেন্দ্রে জনবল 5 জন। কয়েকদিন আগে চিকিৎসক সহ 3টি পদের জনবল বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3টা মেন পোস্ট বা অন্য পোস্টগুলোও যদি না থাকে, এখানে মানসম্মত কোনো একটা সার্ভিস হবে না। কারণ একটা পেশেন্ট আসলে, যখন একজন পেশেন্টকে যখন ডক্টর অ্যাসেসমেন্ট করছে না, সাইকোলজিস্ট করছে না, রিসিপশনিস্ট থাকছে না, ক্লিনার ক্লিন করতেছে না, তাহলে সার্ভিসটা কিভাবে থাকে? শুধু তাই নয়, গত 15 মাস ধরে বন্ধ বেতন। প্রতিবন্ধী শিশুদের কথা ভেবে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও অন্যান্যরা। বিগত 15 মাস ধরে আমরা স্যালারিবিহীন। এই অবস্থায় আসলে মানসিকভাবে আমরা আসলে কি অবস্থায় আছি, আশা করি আপনারা এই সম্পর্কে বুঝতেই পারছেন। তারপরেও দেখা যায় আমরা সেবা কিন্তু অব্যাহত রেখেছি, একদিনও সেন্টারটা বন্ধ রাখি নাই, বিশেষ করে মানবিক কারণে। কারণ যদি আমরা বন্ধ রাখি, এই বাচ্চাকে দেখা যায় অনেক দূর থেকে এসে ফিরে যাবে চিকিৎসা না পেয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি অপারেশনাল প্ল্যান বা ওপির অধীনে ছিল শিশু বিকাশ কেন্দ্র। 2024 সালের জুলাই থেকে ওপির অর্থ বরাদ্দ বন্ধ। যারা একটু হতাশায় ভুগেছিলেন, তাদের অনেকে চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন। তো চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ায় তার হয়তো ভালো হয়েছে, সমস্যাটা হয়েছে ওই এলাকার শিশুদের, তারা ওই সেবাটা পাচ্ছে না। শুরুর দিকে 172 জন ম্যান পাওয়ার ছিল আমাদের টোটাল, সব মিলিয়ে এখন সংখ্যাটা 150-51 মতন আছে, তারা কাজ করে যাচ্ছেন। চালুর পর থেকে গত 16 বছরে শিশু বিকাশ কেন্দ্রে চিকিৎসা নেয় প্রায় 2.5 লাখ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ব্যয় সংকোচনের নামে চিকিৎসা বরাদ্দ কমানোকে অমানবিক বলছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। বাজলো দেবী দুর্গার আগমনের ধ্বনি। আজ শুভ মহালয়া। দুর্গতি নাশিনী দেবীকে মর্তে আমন্ত্রণ জানাতে ভোর থেকেই শুরু হয় চণ্ডীপাঠ ঘট স্থাপন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ। চণ্ডীপাঠের মাধ্যমে সব অমঙ্গল দূর করতে দেবীকে আমন্ত্রণ জানানো হয় মর্তে। পিতৃপক্ষের শুরুতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আত্মার মঙ্গল কামনা করেন মর্তবাসী। আজ থেকে পরবর্তী 6 দিন চলবে দেবীর আগমনের প্রস্তুতি। ষষ্ঠীর মাধ্যমে মূল দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এবছর সারা দেশে 33,576টি মণ্ডপে হবে দেবীর আরাধনা। সব মণ্ডপে নেওয়া হয়েছে পর্যাপ্ত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গাজায় যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবিতে আবারও উত্তাল ইসরায়েল। শনিবার তেল আবিব ও জেরুজালেম অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। সব জিম্মিকে একসাথে ফিরিয়ে আনতে হামাসের সাথে চুক্তির দাবি জানান আন্দোলনকারীরা। ব্যানার ফেস্টুন নিয়ে সাপ্তাহিক র্যালিতে যোগ দেয় সব শ্রেণী, পেশা ও বয়সের মানুষ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে হোস্টেজ স্কয়ারে জড়ো হন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝাড়েন। তেল আবিব প্রশাসনকে জিম্মি মুক্তি চুক্তির জন্য চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানায় আন্দোলনকারীরা। তোলে যুদ্ধবিরতি কার্যকরের দাবি। নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার বিরুদ্ধেও প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতা। যুক্তরাষ্ট্রকে বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ না দিলে খারাপ কিছু ঘটবে। এবার আফগানিস্তানকে এমন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালের পোস্টে দাবি করেন যুক্তরাষ্ট্রই বাগরাম ঘাঁটি তৈরি করেছিল। সম্প্রতি আফগানিস্তানের পরিত্যক্ত ঘাঁটিটি পুনঃনিয়ন্ত্রণে আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। জবাবে তীব্র বিরোধিতার কথা জানায় তালেবান সরকার। তারই জেরে পাল্টা এই মন্তব্য করেছে ট্রাম্প। 4 বছর আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। দেশটিতে মার্কিন সমরশক্তির কেন্দ্র ছিল বাগরাম ঘাঁটি। চীন সীমান্ত থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে এর অবস্থান। কৌশলগত বিবেচনায় সেখান থেকে পুরো মধ্য এশিয়ায় আধিপত্য বিস্তারের সুযোগ রয়েছে। তাই এই বিমান ঘাঁটিতে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন ট্রাম্প।